প্রায় 10টা বাজে। রাতের ঢাকা শহর দেখতে মন্দ লাগে না, কিন্তু পাশে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে আর কোনো দিকে তাকানোর বিশেষ প্রয়োজন পড়ে না। এই যেমন এখন প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে আছে পলকহীন দৃষ্টিতে। অবশ্য কিঞ্জা এইসব খুব একটা খেয়াল করে না। সে তো রিকশায় বসে এক ধ্যানে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। হাত বললে ভুল হবে, আঙ্গুলের দিকে তাকিয়ে আছে। প্রিয় তা দেখে জিজ্ঞাসা করেই বসলো, কি এত দেখছো আঙ্গুলে? কিঞ্জা উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, আমার আঙ্গুলে থাকা রিংটা দেখতে পাচ্ছ? হুম, পাচ্ছি। রূপন্তী তোমার জন্মদিন উপলক্ষে তোমাকে উপহার দিয়েছে। হুম, সিম্পল একটা গোল্ডেন রিং, তার মাঝে ছোট ছোট ডায়মন্ড বসানো। কিন্তু আমি এর থেকে চোখই সরাতে পারছি না। কেন জানো? কেন? কারণ এই রিংটা আমার খুব পছন্দ হয়েছিল কোনো এক সময়, কিন্তু টাকা না থাকায় কিনতে পারিনি। এমন অনেক শখের জিনিসই আমি আমার করে রাখতে পারিনি, কারণ তা কেনার মূল্য আমার কাছে ছিল না কখনোই। কিন্তু দেখো, রূপন্তী আমার পছন্দের খেয়াল ঠিকই রেখেছে। স্বর্ণের জিনিসটি এমনিই মূল্যবান, কিন্তু এটা আমার কাছে মহা মূল্যবান। কথাটা বলে কিঞ্চা আলতো হাতে রিংটা ছুঁয়ে দিল একবার। তা দেখে প্রিয় অবাক হয়ে ভাবল, এত ক্ষুদ্র জিনিসও মেয়েটার কাছে কত মূল্যবান। তাহলে ভালোবাসার মানুষটা না জানি কত মূল্যবান হবে। ভাবনাটা মস্তিষ্কে আসতেই মুচকি হাসল প্রিয়। রিকশা বাড়ির সদর দরজার সামনে এসে থামলো। কিঞ্চার হাতে বেশ কিছু ব্যাগ। নাইমা খানমের জন্য খাবার, কেক এসব নিয়ে এসেছে আর কি। প্রিয় ভাড়া মিটিয়ে বাড়ির ভেতর ঢুকলো। তাদের দুজনের কাছেই সদর দরজার ডুপ্লেক্স চাবি আছে, তাই ভেতরে ঢুকতে খুব একটা অসুবিধা হয় না। বাড়ির ভেতরে প্রবেশ করে প্রিয় সদর দরজা লাগিয়ে বলল, তুমি মায়ের কাছে যাও, আমি আসছি একটু পর। ঠিক আছে। কিঞ্জা সদর দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার নাইবা খানমকে ডাকলেও তিনি সাড়া দেন না। প্রিয় কিঞ্জাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আরে দেখোই না, কখন থেকে ডাকছি আন্টিকে, কিন্তু আন্টি সাড়াই দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে মনে হয়। আমার কাছে আরো একটা চাবি আছে, আমি খুলছি, দাঁড়াও। আচ্ছা। প্রিয় তার কাছে থাকা চাবিটা দিয়ে দরজা খুলল। অতঃপর দুজন একসাথে ঘরে প্রবেশ করলো। কিন্তু এ কি, ভেতরে সব অন্ধকার। আজকে মা আলো দিতেও ভুলে গিয়েছে। কথাটা বলে প্রিয় মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। পেছনে পেছনে কিঞ্জাও গেল। প্রিয় ঘরে গিয়ে আলো জ্বালিয়ে নাইবা খানমকে শুয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যায়। মা, তোমার শরীর খারাপ নাকি? এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো যে? কথাটা বলে প্রিয় নাইবা খানমের হাতের ওপরে হাত রাখলো, কিন্তু নাইবা খানম কোনো জবাব দিল না। প্রিয় সেটা দেখে আরো কয়েকবার মা মা বলে ডাকলো, কিন্তু না, অপর পাশ থেকে কোনো জবাব মেলে না। বিষয়টা কিঞ্জার কাছে অদ্ভুত লাগায়। সে খাবারের ব্যাগগুলো একটা টেবিলের ওপরে রেখে এগিয়ে যায় নাইবা খানমের দিকে। তারপর ধীরে ধীরে নাইবা খানমের পালস চেক করতেই চমকে উঠল সে। অতঃপর কাঁপা কাঁপা স্বরে বলল, প্রিয়, আন্টির পালস রেট একদম 0। প্রিয় যেন মুহূর্তের মাঝেই থমকে গেল। কণ্ঠ খাদে রেখে ধীর স্বরে সে জিজ্ঞাসা করলো, এসব কি বলছো তুমি? আন্টির কিঞ্জা নিজেও শখের মধ্যে আছে, তবুও সে উত্তর দিল, আন্টির পালস পাওয়া যাচ্ছে না। কথাটা বোধগম্য হতেই প্রিয় অস্থির চিত্তে মায়ের কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, মা, কি হয়েছে তোমার? ওঠো না, উঠছো না কেন তুমি? কতবার ডাকছি তোমায়, অন্তত সাড়া তো দাও মা। প্রিয় এইভাবে অস্থির হতে দেখে কিঞ্জা ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলল, আন্টি আর আমাদের মাঝে নেই। কথাটা বলতে বলতেই ডুকরে কেঁদে উঠল কিঞ্জা। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে বিরক্তি ভরা চেহারা নিয়ে বলল, কিসব বাজে কথা বলছো তুমি? মা সন্ধ্যায় ঠিক ছিল। এইটুকু সময়ের মাঝে মা কিভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে? না না, তুমি মিথ্যা বলছো। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। কথাগুলো বলতে বলতে প্রিয় তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তুমি তো জানো আমার তুমি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে এভাবে ফেলে যেতে পারো না। যেও না প্লিজ মা।
তোমার প্রিয় তোমাকে ছাড়া কিভাবে থাকবে বলো তো? ও মা, ওঠো না প্লিজ। কিঞ্জা নিজেও ভেঙে পড়েছে অনেকটা। খানিকক্ষণ কাঁদার পর সে নাইবা খানমের হাত আঁকড়ে ধরে বলতে শুরু করলো, আন্টি, তুমি এভাবে চলে গেলে কেন বলো তো? আমি তো তোমাকে আমার মা ভেবেছিলাম, কিন্তু তুমি তুমি তো আমাকে তোমাকে মা বলে ডাকার সুযোগই দিলে না। আচ্ছা, তোমার অনুমতি লাগবে না, আমি তোমাকে মা বলেই ডাকছি, কেমন? ও মা, আমার কথা ভুল প্রমাণিত করে উঠে পড়ো না প্লিজ। দেখো, আমার তো মা থেকেও নেই। তুমি না আমাকে তোমার মেয়ের জায়গাটা দিয়েছো, তাহলে এই অসহায় মেয়েকে ফেলে কেন চলে গেলে? ওই যে দেখো, তোমার শান্ত ছেলেটা আজ কাঁদছে, পাগলের মতো কাঁদছে। ওকে না আমি আগে কখনো কাঁদতে দেখিনি। তোমার ছেলেকে কাঁদতে দেখে আমার মোটেও ভালো লাগছে না। মাগো, তুমি ফিরে এসো তোমার সন্তানের কাছে। তাদের যে তোমাকে বড্ড বেশি প্রয়োজন। তোমার ছেলে মেয়ে দুটো তোমাকে ছাড়া একদম ভালো থাকতে পারবে না। তুমি চাও না আমরা ভালো থাকি? তাহলে আমাদের ছেড়ে যেও না প্লিজ। কিঞ্জার বলা এগুলো কথার কোনো উত্তর মেলে না। মিলবে কি করে? যার কাছ থেকে উত্তর আশা করছে সেই মানুষটা তো আর বেঁচে নেই। ঠিক কখন যে সে চলে গেল তা বোঝা গেল না। তবে হ্যাঁ, এটুকু অবশ্যই বোঝা গেল, পৃথিবীর বুকে সে দুজন ছেলে মেয়েকে বড্ড একা করে দিয়ে চলে গেল। তাদের আপন বলতে আর কেউই রইল না। নিমিষেই পুরো পৃথিবীটা তাদের কাছে হয়ে উঠল ভীষণ অচেনা, অজানা। পৃথিবীর বুকে এত এত মানুষ, কিন্তু তাদের দুজনের আপন মানুষ বলতে আর কেউই রইল না। প্রিয় আর কিঞ্জার আহাজারি নাইবা খানমের কান অবধি পৌঁছালো না। তিনি নীরবে নিভৃতে তার আখি জোড়া বন্ধ করে শুয়ে রইলেন। রাতটা পেরিয়ে গেল এভাবেই। সকাল সকাল ফারহান আর রূপন্তী চলে এলো। নাইবা খানমের কিছু বান্ধবীও হাজির হলেন। নাইবা খানমকে নিয়ে যাওয়া হলো গোসল করানোর জন্য। সেই সব শেষের সময় এলো তাকে নিয়ে যাওয়ার। এবার তাকে যেতে হবে। যেতে হবে তার চির চেনা ঘর, তার শখের বাড়ি, তার আদরের সন্তানকে ছেড়ে। এই যে যাওয়া, আর কখনো ফেরা হবে না। সাদা কাপড়ে মুড়িয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে, যেখানে আজ থেকে তাকে থাকতে হবে। একটি অন্ধকার মাটির ঘর। সোয়া হাত মাটির ঘরটি আজ থেকে তার ঘর। এই ঘরে যে একবার ঢোকে সে আর বের হতে পারে না। এটাই তো প্রকৃতির নিয়ম, স্রষ্টা প্রদত্ত নিয়ম। আশার হয়ে অসাড় হয়ে আশা শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো প্রিয়। তার পা যেন চলছে না, ঠিকমতো দাঁড়ানোর শক্তিটুকুও তার ভেতরে নেই। তবুও তাকে উঠে দাঁড়াতে হলো। মায়ের লাশ কাঁধে তুলে নিতে হলো। ছেলের কাঁধে মায়ের লাশ, এর থেকে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না, হয়তো না। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত। প্রিয় সেই যে কবরস্থান থেকে এসে মায়ের ঘরে ঢুকেছে আর বের হয়নি। রূপন্তী আর ফারহান কিছুক্ষণ আগেই চলে গিয়েছে, যদিও তাদের যাওয়ার ইচ্ছে ছিল না। আপাতত একটা গোটা বাড়িতে প্রিয় আর কিঞ্জা ব্যতীত কেউ নেই। কিঞ্জার শরীরটাও বেশ ক্লান্ত, নড়তে চড়তে ইচ্ছে করছে না মেয়েটার। তবুও সে এলোমেলো পায়ে রান্নাঘর অবধি পৌঁছালো। চাল ফুটিয়ে ভাত রাঁধলো, সাথে আলু ভর্তা আর দুটো ডিমও ভেজে নিল। একটা থালায় সেই সব বেড়ে নিয়ে সে চলে গেল নাইবা খানমের ঘরে। ঘরে গিয়ে দেখল প্রিয় মায়ের বিছানার চাদর আঁকড়ে ধরে বসে আছে। তার চোখগুলো রক্ত লাল হয়ে আছে, চুলগুলো সব এলোমেলো, কেমন যেন পাগল পাগল দশা হয়েছে তার। সেই সব দেখে কিঞ্জার বুকের মাঝে ব্যথার আগমন ঘটল। কিঞ্জা টলমলো পায়ে হেঁটে গেল প্রিয়র কাছে। হাতে থাকা খাবারের থালাটা এক পাশে রেখে প্রিয়র কাঁধে হাত রাখল সে। তার স্পর্শে ঘুরে তাকালো প্রিয়। তার এমন অসহায় চাহনি ঝড় তুলল কিঞ্জার অন্তরে। সে মলিন স্বরে বলল, সারাদিন কিচ্ছু খাওনি তুমি, একটু কিছু খেয়ে নাও প্লিজ, নয়তো তুমি অসুস্থ হয়ে পড়বে যে। প্রিয় কিঞ্জার কথার কোনো উত্তর দিল না, বরং সে এমন একটি কাজ করল যার জন্য কিঞ্জা মোটেও প্রস্তুত ছিল না।
প্রিয় বসে থাকা অবস্থাতেই দুই হাতে কিঞ্জার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। তার কান্নার স্বর প্রতিধ্বনি হয়ে ফিরে এলো পুনরায়। কিঞ্জা কি করবে বুঝতে না পেরে দাঁড়িয়ে থেকেই প্রিয়র চুলগুলো আলতো হাতে মুষ্টিবদ্ধ করে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, মা হারানোর যন্ত্রণাটা ঠিক কতখানি তা আমি জানি। আমার তো মা থেকেও নেই। আমি তোমার কষ্টটা অনুভব করতে পারছি, কিন্তু আমাদের মেনে নিতে হবে কেউ চিরকাল থাকার জন্য এই দুনিয়ায় আসে না। আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে, হোক সেটা আজ কিংবা কাল। আমি জানি এই নিষ্ঠুরতম সত্য মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কি করব আমরা? কি বা করার ক্ষমতা আছে আমাদের? আল্লাহ যদি তার বান্দাকে তার কাছে নিয়ে যেতে চান, তাহলে তার চাওয়া মেনে নিতেই হবে আমাদের। জন্ম মৃত্যু এইসব তো আর আমাদের ইচ্ছে মতো হবে না। আল্লাহ যা চান তাই হবে। প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ মা চলে গেল, কাল হয়তো তুমি কিংবা আমিও চলে যেতে পারি। কার কখন কিভাবে মৃত্যু হবে তা আমরা কেউই জানি না। তাই শত কষ্টের পরেও আমাদের মেনে নিতে হবে মা চলে গিয়েছে, তবে মা তো আমাদের মনের মাঝে আছে, তাই না? আমরা তো মাকে অনুভব করতে পারছি, তাই মা আমাদের সাথেই আছে। হ্যাঁ, সশরীরে নেই, কিন্তু আছে তো। প্রিয়র কান্নার বেগ আরো বেড়ে যায়। কিঞ্জারও চোখে পানি বাঁধ মানছে না। একদিকে সে প্রিয়কে বোঝানোর চেষ্টা করছে, তো অন্যদিকে নিজেই ভেঙে পড়ছে। প্রকৃতির নির্মম নিয়মের কাছে আজ হেরে গেল তারা দুজন। যে মায়ের ওপর নির্ভর করে বেঁচেছিল প্রিয়, সেই নির্ভরতা হারিয়ে গেল দূর, বহুদূর। যে মাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করা ছিল কঠিন, সেই মা আজ হারিয়ে গেল এতটা দূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। কেউ পারেনি ফিরে আসতে, আর না তো কেউ পারবে। খাবারগুলো পড়ে রইল সেভাবেই, কারোর গলা দিয়েই সেই খাবার নামল না। আরো একটা রাত নির্ঘুম, কান্না ভেজা চোখে কাটিয়ে দিল তারা দুজন। ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে বেশ কয়েকবার, সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে কখন যে 3টি বছর পেরিয়ে গেল তা বোধহয় কেউই টেরই পায়নি সেভাবে। ব্যস্ত জীবনে সবাই ব্যস্ত নিজেদের জীবন গোছাতে। জীবন গোছানোর এই গল্পে নাম লিখিয়েছি অনেকেই। ঠিক এভাবেই কিঞ্জা, প্রিয়, রূপন্তী, ফারহান সবার জীবনের গল্প পাল্টেছে। শুধু বদলায়নি মুনতাসিরের জীবনের গল্পের কাহিনী। সে এখনো কিঞ্জার নামেই ঘুম থেকে ওঠে, আবার কিঞ্জার নাম নিয়েই ঘুমাতে যায়। ও হ্যাঁ, মুনতাসির আর মেহেকের এক কন্যার সন্তান হয়েছে, নাম তার মানহা। মেয়েকে নিয়ে ছোট্ট একটা জগৎ সাজিয়ে ফেলেছে মেহেক। সংসারটা তো সে কবেই ভেঙে গিয়েছে, তবুও শ্বশুরবাড়ির মাটি আঁকড়ে পড়ে আছে সে। তার কথা একটাই, আমি স্বামীর ভালোবাসা পাইনি, কিন্তু আমার মেয়েকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করব না। অবশ্য মুনতাসির তার ছোট্ট মেয়েকে ভীষণ ভালোবাসে, একেবারে চোখে হারায়। তবে ওই যে কিঞ্জার ভূত তার মাথা থেকে আজও যায়নি। তাই তো সময়ে অসময়ে কিঞ্জাকে বিরক্ত করাই তার প্রধান কাজ। কালো হেলমেটে আবৃত চেহারা নিয়ে একজন আগন্তুক বাইক চালিয়ে তার কাঙ্ক্ষিত মানুষটার কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে। রাস্তার মাঝে এক প্রকার রেস শুরু করেছে সে দ্রুত পৌঁছানোর জন্য। অবশেষে লম্বা একটা যাত্রা পথ শেষ করে এসে থামে প্রিয়ন্তিস ক্যাফে নামক রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের সামনে 4জন ব্যক্তি আগে থেকেই আগন্তুকের জন্য ফুলের তোড়া হাতে অপেক্ষা করছিল। সে বাইক থামিয়ে বাইক থেকে নামতেই একজন হাসি মুখে এগিয়ে এলো তার দিকে। আগন্তুক ব্যক্তিটি হেলমেট খুলে হাসি মুখে তাকালো সবার দিকে, অতঃপর ফুল হাতে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে তাকিয়ে বলল, হ্যালো সুইটহার্ট। মেয়েটি হেসে আগন্তুকের দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ইন্সপেক্টর রায়ান তাওকির প্রিয়। পাশ থেকে একজন বলে উঠল, মিস সুইটহার্ট, আপনার এক বেস্ট ফ্রেন্ড সিআইডি টিমে জয়েন করেছে। আরেক বেস্ট ফ্রেন্ড পুলিশ অফিসার হয়ে আপনার সামনে এসে দাঁড়ালো আজ। আর আপনি তো এখন পপুলার ফেস,
এত এত পাওয়ারফুল ব্যক্তিদের সামনে আমি তো নেহাতি তুচ্ছ একজন মানুষ। কিঞ্জার চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে বলে উঠল, ও আচ্ছা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হওয়ার পরেও নিজেকে তুচ্ছ মনে হয় তোর? কিঞ্জার কথায় ফারহান উদাস কণ্ঠে বলল, তা নয় তো কি, তোদের কাছে তো আমি তুচ্ছ ব্যক্তি। রূপন্তী বিরক্ত হয়ে ফারহানের কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, তুমি থামবে? ও মা, আমি কি গাড়ি নাকি যে থামবো? ভাইয়া, তোমার আজাইরা বকবক শেষ হলে আমরা প্রিয় ভাইয়াকে স্বাগত জানাই। সারার কথায় ফারহান খুশি মনে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো। কথাটা বলে ফারহান প্রিয়র কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কংগ্রাচুলেশন মামা, এখন থেকে আমি বিপদে পড়লে তুই আমাকে রক্ষা করবি, কেমন? রূপন্দি গলা খাকারি দিয়ে বলল, আরে না, আমাদের প্রিয় তো শুধু কিঞ্জাকে রক্ষা করবে। কি, তাই না প্রিয়? রূপন্তী এমন কথায় কিঞ্জা লজ্জা পেয়ে অন্যদিকে তাকালে প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, মা চলে যাওয়ার পর তোরাই তো আমার সব। তোদের জন্যই তো আমি বেঁচে আছি আজও, নয়তো কবেই যে মরে যেতাম। আর আজ যে আমি পুলিশ অফিসার হয়ে তোদের সামনে দাঁড়িয়ে আছি, এটাও তোদেরই জন্য। তোরা আমাকে অনুপ্রেরণা না দিলে, প্রতি মুহূর্তে আমাকে সাহস না দিলে, আমি হয়তো এইসব কিছুই অর্জন করতে পারতাম না। বিশেষ করে কিঞ্জা আমার পাশে না থাকলে আমার রায়ান তাওকির প্রিয় হয়ে ইন্সপেক্টর রায়ান তাওকির প্রিয় হয়ে ওঠা হতো না। কিঞ্জার এবার প্রিয়র কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি কেবল বন্ধু হিসাবে তোমার পাশে থেকেছি, এটা আমার দায়িত্ব। তাই বলতে পারো আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র, এর বেশি আর কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব পালন করতে গিয়ে আমার জায়গায় ভাগ বসিয়ে ওকেও নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছিস। রূপন্তীর কথায় প্রিয় ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে, কেন, হিংসে হয়? রূপন্তী প্রিয়র কাছে এগিয়ে এসে তাকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তোকে হিংসা করব আমি? নিজের ভাইকে কখনো হিংসা করা যায় বলতো? হুম, আমার বোনটা তো পৃথিবীর সেরা বোন, সে হিংসা করতেই পারে না। দূর থেকে সারা মুখ ফুলিয়ে বলে ওঠে, এখানে যে আমিও আছি সেই খেয়াল কি কারোর আছে? প্রিয় এবার রূপন্তীকে ছেড়ে সারার কাছে চলে যায়। তারপর সারাকে উদ্দেশ্য করে বলে, এটা তো আমার সবচেয়ে আদরের বোন। মা চলে গিয়েছে ঠিকই, কিন্তু যাওয়ার সময় আমাকে আরো একটা পরিবার দিয়ে গিয়েছে। ফারহানের মতো ভাই পেয়েছি, রূপন্তী আর সারার মতো বোন পেয়েছি, আর কিঞ্জার মতো বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আপাতত বেঁচে থাকার কারণ হিসাবে এইসবই যথেষ্ট। ভাইয়া, কথাটা বলে সারা প্রিয়কে জড়িয়ে ধরে। পাশ থেকে কিঞ্জা সবার হাসি মুখ দেখে আকাশের দিকে ভেজা চোখে তাকিয়ে মনে মনে বলে ওঠে, মা দেখো, আজ তোমার ছেলে কত বড় হয়ে গিয়েছে। তুমি চলে যাওয়ার পর 3টে বছর পেরিয়ে গেল, আমি কিন্তু চেষ্টা করেছি তোমার ছেলেকে আগলে রাখতে। আর ফারহান, রূপন্তী, সারা, ওরা সবাই মিলে সারাক্ষণ চেষ্টা করে তোমার ছেলেকে ভালো রাখতে, হাসি খুশি রাখতে। আজ আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে, আমরা 5জন মিলে সব সময় একসাথে থাকি জানো। সারা যদিও আমাদের হয়ে ছোট, কিন্তু সেই সারাও এখন ভার্সিটিতে পড়ে। ফারহানের মতো প্রিয়কেও অনেক ভালোবাসে ও। প্রিয়র জীবনে বাবা মায়ের অভাব আছে, এই অভাব তো অপূরণীয়, কিন্তু ভাই বোন বন্ধুর অভাব ওর জীবনে নেই। তোমার ছেলের সাফল্যে তুমি খুশি তো মা? আমি জানি তুমি দূর থেকে আমাদেরকে দেখছো। দোয়া করো যেন এভাবেই আমি তোমার ছেলেকে আগলে রাখতে পারি, আমার ভালোবাসা দিয়ে যেন ওর জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে পারি। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছেড়ে কিঞ্জা সবার উদ্দেশ্যে বলে, বাইরে দাঁড়িয়ে আর কথা বলতে হবে না, ভেতরে চলো তোমরা সবাই। অতঃপর সবাই মিলে প্রবেশ করে কিঞ্জার সাজানো জগতে। কিঞ্জা সবাইকে একটা টেবিলে বসিয়ে একজনকে ডেকে সবার জন্য খাবার নিয়ে আসতে বলে, নিজেও বসে পড়ে প্রিয়র পাশে। সবটা দেখে প্রিয় বলে, তুমি বলেই পেরেছো একসাথে সবকিছু সামলাতে। একদিকে ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, তো অন্যদিকে রেস্টুরেন্টের কাজ, আবার সাথে আমার খেয়াল রাখতেও ভুলে যাওনি তুমি।
কিভাবে পারো বলো তো? কিঞ্জা কিঞ্চিত হেসে জবাব দেয়, আমার হাতের রান্না অল্প সময়েই বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তুমি তো জানো আমি বেশ কয়েক মাস অনলাইনে খাবার ডেলিভারি দিয়েছি। এরপর সব দিক থেকেই পজিটিভ ফিডব্যাক পেয়ে রেস্টুরেন্ট খোলার সিদ্ধান্ত নিই। কারণ ততদিনে রান্না করা আমার শখ থেকে নেশায় পরিণত হয়ে যায়। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজির মতো একটা সাবজেক্ট নিয়ে পড়েও আমি শেফ হওয়ার সিদ্ধান্ত নেই। আর সেখান থেকেই একটা রেস্টুরেন্ট খোলার মতো সাহসিকতা দেখাই। দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল আমার এই সাজানো শখের জগৎটায়। তবে আমি একা কিছুই করিনি। আমার এইসবের পেছনে তোমাদের সবার কৃতিত্ব আছে। সবই বুঝলাম, কিন্তু তুই রেস্টুরেন্টের নাম প্রিয়ন্তিস ক্যাফে কেন রাখলি বলতো? দেখ, আমাদের জীবনের যত অর্জন তার পেছনে তোর আর প্রিয়র অবদান সবচেয়ে বেশি। তাই তোদের নামেই নামকরণ করতে চেয়েছিলাম আমার রেস্টুরেন্টের। কিঞ্জার কথা বলা শেষ হতেই ফারহান বলে ওঠে, তোর কথা পরে শুনবো, আগে তুই আমার কথা শোন। বল। আমার আর রূপন্তীর বিয়ের বাকি আছে আর মাত্র 4 দিন। যেহেতু আমাদের বিয়ে ঢাকার বাইরে আর একটা রিসোর্টে হবে, তাই আজ রাতেই আমাদের সবাইকে রওনা দিতে হবে। জানি তো। সেজন্যই তো আমি 7 দিনের জন্য রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছি আজ। বাহ, এটা ভালো করেছিস। তাহলে তুই আর প্রিয় সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস। আমরা একসাথে রওনা দিব, কেমন? ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম? হ্যাঁ, এমনিতেও তোকে তো ম্যাডাম বলেই ডাকা উচিত। সিআইডি অফিসার বলে কথা। কথাটা বলে হেসে ওঠে কিঞ্জা। রূপন্তীও খুশি মনে বলে, আমার তো স্বপ্ন ছিল এটাই। হ্যাঁ, সবার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। মাঝখান থেকে আমি ছোটই রয়ে গেলাম। নয়তো কি আর এখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়তাম? সারাকে মুখ ফুলিয়ে কথাগুলো বলতে দেখে কিঞ্জা দুষ্টুমি মার্কা একটা হাসি দিয়ে বলে, আমাদের বোনটা তো আর ছোট নেই, সে তো এখন বড় হয়ে গিয়েছে, তাই তো সংসারের পরিকল্পনা করছে। কিঞ্জার কথায় সারা চোখ বড় বড় করে প্রশ্ন করে, মানে? আমি কিন্তু সব জানি সারা, তোমাকে তার সাথে দেখেছি আমি। সারা সবার দিকে আর চোখে তাকিয়ে এবার লজ্জায় মাথা নিচু করে নেয়। ফারহান সারার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিরে, প্রেম করছিস তুই? রূপন্তী এক ক্রাশ হতাশা নিয়ে বলে ওঠে, ছোট বোনকে কেউ এইভাবে জিজ্ঞাসা করে? তুমি আর মানুষ হলে না, চিরকাল গাধাই রয়ে গেলে। রূপন্তীর কথা শুনে সারা পিক করে হেসে দিল। ফারহান তা দেখে বলে, তুই আগে বাড়িতে চল, তারপর তোর ব্যবস্থা করছি। বোনকে শাসানো শেষে কিঞ্জাকে উদ্দেশ্য করে সে বলে, এবার আমরা উঠি, আমাদের আরো কিছু কাজ আছে। তোরা ঠিক সময়ে চলে আসিস। আচ্ছা, সাবধানে যা তোরা। দীর্ঘ সময়ের আলাপচারিতা শেষে রূপন্তী, ফারহান আর সারা চলে যায়। থেকে যায় কেবল কিঞ্জা আর প্রিয়। দুইজন মিলে খানিকক্ষণ নীরবতা পালন করার পর তা ভেঙে কিঞ্জা বলে ওঠে, এবার তুমিও বিয়েটা করে নাও রাইয়ান। প্রিয় এর জবাবে বলে, করবো তো, শীঘ্রই বিয়ে করব। অতঃপর আবার নীরবতা। কিঞ্জা প্রিয়র দিকে তাকিয়ে ভাবে, আর কত অপেক্ষা করাবে আমায়? অনেক তো হলো, এবার নিজের মনের কথাটা বলে দাও না। আমি যে তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি রাইয়ান। প্রিয় বোধহয় তার ভালোবাসার মানুষটার মনের কথাটা শুনতে পায়, তাই সে নিজেও মনে মনে বলে, অনেক হয়েছে অপেক্ষা করা, এবার সময় এসেছে তোমাকে আমার মনের কথা বলে দেওয়ার। প্রতিষ্ঠিত হয়ে তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম, আজ আমি প্রতিষ্ঠিত, তাই আমাদের এক হওয়ার মাঝে আর কোনো বাধা নেই। ফারহান আর রূপন্তীর বিয়েতেই আমি তোমাকে আমার মনের কথা জানাবো, তোমার চোখে চোখ রেখে বলবো ভালোবাসি। গতকাল সারা রাত মেহেন্দি অনুষ্ঠানে রাত জেগে আজ এক নজনের চেহারা দেখার মতো। না না, শুধু দেখার মতো না, একদম ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো অবস্থা। কেউ চোখ মেলে ঠিকমতো তাকাতেই পারছে না, তো কেউ পান্ডার মতো করে চেহারা নিয়ে ঘুরছে। কেউ কেউ তো আবার চোখের ফোলা ভাব দূর করতে চোখের আশেপাশে বরফ ঘষছে।
গায়ে হলুদের সমস্ত আয়োজন হয়ে গিয়েছে। রূপন্তী আর ফারহানকে স্টেজেও আনা হয়েছে। সারা, রূপন্তীর বন্ধু বান্ধব, ফারহানের বন্ধু বান্ধব, মেহেক, মুনতাসির সবাই তৈরি হয়ে স্টেজে উপস্থিত। কেবল কিঞ্জা আর প্রিয়র দেখা মেলেনি এখনো। তা দেখে রূপন্তী সারাকে কাছে ডাকলো ইশারায়। সারা কাছে এসে বলল, বনু, দেখো না কিঞ্জা আর প্রিয় কোথায়? ওরা না এলে তো অনুষ্ঠান শুরুই হবে না। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওদেরকে খুঁজে আনছি। কথাটা শুনে রূপন্তীর মুখে হাসি ফুটে উঠল। সারা রিসোর্টের দ্বিতীয় তলায় কিঞ্জার ঘরে গিয়ে দরজাটা নক করার আগেই দেখতে পেল দরজাটা হালকা ভিড়িয়ে রাখা, আর ঘরের ভেতর প্রিয় কিঞ্জাকে শাড়ি পরাতে সাহায্য করছে। সারা এটা দেখে মুখে হাত দিয়ে হাসলো কিছুক্ষণ, তারপর ঘরের ভেতর প্রবেশ না করেই সোজা রূপন্তীর কাছে চলে গেল। তাকে একা ফিরতে দেখে হবু বউ জিজ্ঞাসা করলো, কি হলো, খুঁজে পেলে না ওদের? সারা কোনো রকমের হাসি আটকানোর চেষ্টা করে ফিসফিসিয়ে আওয়াজে বলল, প্রিয় ভাইয়া কিঞ্জা আপুকে শাড়ি পরাতে সাহায্য করছে। এবার রূপন্তী সারার দিকে তাকিয়ে নিজেও অনেক কষ্টে হাসি আটকিয়ে বলল, থাক থাক, ওদের একটু সময় কাটাতে দাও। এমনিতেই আগামীকাল প্রিয় কিঞ্জাকে প্রপোজ করবে। গতকাল রাতে তো আমাদের নিয়ে সব পরিকল্পনা করে ফেললো আমাদের ইন্সপেক্টর সাহেব। আমাদের কিন্তু আজ রাতেই সব আয়োজন করে রাখতে হবে সারা। তুমি কোনো চিন্তা করো না বৌমনি, আমরা সবাই মিলে ঠিক আয়োজন করে ফেলবো। কিঞ্জা আপু কাল ড্রিমলি প্রপোজাল পেয়ে যাবে। উফ, আমার তো ভাবতেই ভালো লাগছে অনেক। তাদের বিয়ের পর আরও একটা বিয়ের আয়োজন করতে হবে আমাদের, ভাবতেই শান্তি শান্তি লাগছে। আমারও অনেক আনন্দ হচ্ছে। আমি তো আমার নিজের বিয়ের জন্যও এতটাও এক্সাইটেড না যতটা এক্সাইটেড প্রিয় আর কিঞ্জার বিয়ের জন্য। আমি চাই ওরা দুজন খুব সুখী হোক। অনেক স্ট্রাগল করে ওরা আজ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। একা বেঁচে থাকার লড়াই করতে করতে অবশেষে ওরা এক হতে চলেছে। আমার কাছে এর থেকে বড় আনন্দের খবর আর কিছুই হতে পারে না। প্রিয় আধা ঘন্টা যাবৎ শাড়ি পরার চেষ্টা করে যাচ্ছে কিঞ্জা, কিন্তু কোনোভাবেই ঠিকঠাক করে শাড়ি পরাতে পারছে না। এর আগে কখনো একা শাড়ি পরায়নি সে, প্রতিবারই কেউ না কেউ তাকে সাহায্য করেছে, কিন্তু আজ সাহায্য করার ব্যক্তিরও অভাব পড়েছে। প্রিয় কিঞ্জাকে ডাকতে এলে কিঞ্জা কোনো রকমের শাড়ি গায়ের সাথে পেঁচিয়ে দরজা খুলে দেয়। তাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে প্রিয় বলে, ওদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে চলেছে, আর তুমি এখন শাড়ি পরে উঠতে পারলে না? কিঞ্জার ব্লাউজের কোমর অবধি হওয়ায় তার শরীর শাড়ির ছাড়াই পুরোপুরি আবৃত হয়ে আছে। তবুও কিঞ্জা শাড়ির আঁচলটা বুকের ওপর দিয়ে রেখেছে। সেই অবস্থাতেই কিঞ্জা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমি না একা একা কোনোভাবেই শাড়িটা পরতে পারছি না। এখন তো সবাই ব্যস্ত, কাকে ডাকবে? এই জন্য তো এতক্ষণ যাবৎ একা একাই চেষ্টা করে যাচ্ছি। প্রিয় কিছু একটা ভেবে ইতস্ত করতে করতে বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। প্রিয়র এমন প্রস্তাবে কিঞ্জা কি জবাব দেবে তা ভাবতে ভাবতেই এক পর্যায়ে বলে ওঠে, আচ্ছা, ভেতরে এসো। কিঞ্জার থেকে সম্মতি পেয়ে প্রিয় তার দৃষ্টি নামিয়ে ভেতরে প্রবেশ করে। সে এখনো পর্যন্ত কিঞ্জার দিকে চোখ তুলে তাকায়নি। সেই যে নিচে চোখ নামিয়ে রাখে কথা বলা শুরু করেছে তা এখনো অব্যাহত রয়েছে। প্রিয়র এমন রূপ দেখে কিঞ্জার মনে হয়, জেন্টলম্যানের সংজ্ঞা বোধহয় তোমাকে দেখেই আবিষ্কৃত হয়েছে রাইয়ান। আজ এই জন্য হয়তো আমি তোমাকে নিজের অজান্তে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আমাদের বয়সটা প্রায় একই, তবে তোমার মাঝে যে পরিপক্কতা আছে তা আমার মাঝেও নেই। কে বলবে আমরা সমবয়সী? তোমাকে দেখলে তো আমার নিজেকে ভীষণ ইম্যাচিওর মনে হয়। সবসময় এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবেসে আগলে রেখো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তবে আমার অব্যক্ত অনুরক্তি আমি সেই দিনই স্বীকার করব
যেই দিন তুমি আমাকে তোমার মনের কথাগুলো জানাবে। আমি তো আগে আমার মনের কথা বলবো না জেন্টলম্যান। আনমনে কথাগুলো ভাবতেই ভাবতেই প্রিয় কিঞ্জার শাড়ির কুচি ঠিক করে দিয়ে দিচ্ছে। বলে, এবার কুচিগুলো গুজে দাও। কিঞ্জা নিজ হাতে শাড়ির কুচিগুলো গুজে নেয়। তারপর আঁচলটা ঠিক করে প্রিয়র হাতে এক পাশে সেফটি পিন লাগিয়ে দিয়ে বলে, এটা লাগিয়ে দাও। প্রিয় ভালো ছেলের মতো করে আই সেফটি পিন লাগিয়ে দিয়ে বলে, এবার নিচে চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। অতঃপর দুজন একসাথে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। নিচতলায় স্টেজ বানানো হয়েছে, স্টেজের অপর পাশেই সিঁড়ি। সেখান থেকে একসাথে তাদের দুজনকে নামতে দেখে সবার আকর্ষণ সেই দিকেই। একদিকে কিঞ্জার পরনে হলুদ রঙের টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ি, শাড়ির পাড়ে খুব সুন্দর গাঢ় নীল রঙের ছোঁয়া, গায়ে কাঁচা ফুলের গহনা, হালকা সাজে চুলগুলো খোপা করে খোপায় ফুল গাঁথা, সামনের কিছু চুল কার্ল করে রাখা। অন্যদিকে প্রিয় শরীর আবৃত করা সাদা পাঞ্জাবিতে সাথে নীল রঙের ওড়না, হাতে ঘড়ি থাকা তো বাধ্যতামূলক। আজ সবার ড্রেস কোড এটাই। তবে সবার মাঝে যেন তাদের দুজনকে একটু বেশিই সুন্দর লাগছে। স্টেজে পৌঁছানোর পর রূপন্তী কিঞ্জাকে পাশে বসিয়ে বলে, ভালোই তো ডুবে ডুবে পানি খাচ্ছ বাবু। কিঞ্জা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, মানে? রূপন্তী আর কিছুই বলে না। রূপন্তী আর কিছুই বলে না, তবে তার ঠোঁটের দুষ্টু হাসি বলে দিচ্ছে সে কিঞ্জাকে বিরক্ত করার উপায় পেয়ে গিয়েছে। এর মাঝে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। কিঞ্জা, রূপন্তী আর ফারহানের গায়ে হলুদ ছোঁয়ানোর পর প্রিয়র গালেও হালকা হলুদ ছুঁয়ে দেওয়া হয়। বিষয়টা রূপন্তীর চক্ষুগোচর হয় না। প্রিয় নিজেও সুযোগ বুঝে কিঞ্জার গালে হলুদ ছোঁয়ায়। এইসবের পর্ব শেষ হতেই সবাই মিলে কাপল ডান্সের আবদার করে রূপন্তী আর ফারহানের কাছে। তারা দুজন রাজি তো হয়ই, তবে সাথে কিঞ্জা আর প্রিয়কে নাচার জন্য অনুরোধ করে। বেস্ট ফ্রেন্ডের আবদার তো আর অগ্রাহ্য করা যায় না, বিধায় তারা দুজন একসাথে নাচার জন্য রাজি হয়ে যায়। অবশ্য তাদের আগে থেকেই নাচার পরিকল্পনা ছিল, তাই খুব বেশি জোর করার প্রয়োজন পড়ে না। স্টেজের আশেপাশের সব আলো নেভানো, কেবল স্টেজের মাঝ বরাবর আলো জ্বলছে। সবার দৃষ্টি স্টেজের দিকে। একদিকে রূপন্তী আর ফারহান, অন্যদিকে কিঞ্জা আর প্রিয় দাঁড়িয়ে আছে। সাউন্ড বক্সে গান বাজতেই তারা চারজন একই স্টেপে নাচতে শুরু করে। নাচার পরিকল্পনা আগে থেকেই ছিল, তাই নাচতে কারোরই বিশেষ অসুবিধা হয় না। এক পর্যায়ে ফিমেল পার্টনারকে কোলে তুলে নেওয়ার একটা স্টেপ আসে। প্রিয় কিঞ্জাকে কোলে তুলে নিতেই তাদের দুজনের দৃষ্টি স্থির হয়ে যায় একে অপরের দিকে। দুজন যেন সম্মোহনী দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে নাচের শেষ পর্যায়ে চলে আসে তারা। ততক্ষণে দর্শক হিসাবে দাঁড়িয়ে থাকা সকলের চিৎকার ভেসে আসে। নাচ শেষ হতে হাততালির আওয়াজে মুখরিত হয় চারপাশ। সারা স্টেজে উঠে বলে, এমন অসাধারণ পারফরমেন্স এর জন্য আমাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের আরও একটা আবদার আছে, আমরা আমাদের প্রিয় ভাইয়ার কণ্ঠে একটা গান শুনতে চাই, প্লিজ। প্রিয় এবার না করে না, সবার আবদার মেনে নিয়ে সে একটা গিটার আনতে বলে স্টেজের মাঝ বরাবর। একটা চেয়ার এনে বসে পড়ে, তারপর গিটারটা হাতে নিয়ে গাইতে শুরু করে। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুড তোলা একটা রিকশায়। আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়া এই রমণীয় চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না, লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার পিছু ছাড়বো না। কোনো কাক ডাকা এক সকালে তুমি বারান্দায় এসে দাঁড়ালে, আমি ছিদ্র খুঁজেছি দেওয়ালে তোমায় দেখব বলে। তুমি অদ্ভুত এক খেয়ালে
গাঢ় লাল টিপ দেখি কপালে। হঠাৎ আমার দিকে তাকালে আজ আমি ভয় পেলাম না। তোমার জুলিয়েট হাসি হেসে, যদি ডাকতে ভালোবেসে, আমি তোমারকে চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড়সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে। প্রেম নাকি পাগলামি বলতে পারবো না। লোকে পাগল বলুক মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার পিছু ছাড়বো না। নামি চলো আজ পথে, হাত রাখো এই হাতে, দুজনে চলো যাই বহুদূর। আমার গিটারের সুরে দোলা লাগে তোমার নূপুরে, উত্তাল ঢেউ তালে দোলে এই সমুদ্র। তোমার জুলিয়েট হাসি হেসে, যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকাবো, পলক পড়বে না। আজ আমার এই প্রেমিক শরীরে তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে। প্রেম আর পাগলামিটাকে লুকাবো না। লোকে পাগল বলে বলুক, মাতাল বলে বলুক, আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না। গান গাওয়ার সময় প্রিয় এক নজরে কিঞ্জার দিকেই তাকিয়েছিল। কিঞ্জার দৃষ্টিও ছিল তার ভালোবাসার মানুষটির দিকে স্থির। সে জানে প্রিয় গানটা তাকে ডেডিকেট করেই গেয়েছে। গান গাওয়ার শেষে স্টেজ থেকে নেমে আসে প্রিয়। তখনই তাদের ভার্সিটির কিছু বন্ধু বান্ধব প্রিয় আর কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে, তোরা কি প্রেম করছিস নাকি? তোদের ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে রে। অবশ্য করলে মন্দ হয় না। ভার্সিটিতে তো তোদের প্রেমের গুজব ছড়িয়েছেই বহুবার। এমনিতেও তোদের দুজনকে একসাথে ভালোই মানায়। তা তোদের বিয়ের দাওয়াত পাবো কবে শুনি? আবার কেউ কেউ তো এটাও বলে তোদের বন্ডিং ছিল ভার্সিটির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। এত এত সম্পর্ক ভেঙেছে, কিন্তু তোদের কখনো আলাদা হতে দেখিনি। তোরা কাপল হলে দারুণ হবে রে ভাই। একেকজনের একেক রকম কথা শুনে কিঞ্জা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। তাই সবার দিকে তাকিয়ে কোনো রকমে হেসে অন্যদিকে চলে যায়। পেছনে পেছনে প্রিয়ও চলে যায়। তা দেখে একজন বলে ওঠে, কুছ কুছ তো হোতা হে। কিঞ্জার রিসোর্টের একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এখানে একটা সুইমিং পুল আছে। তা দেখে কিঞ্জা পানিতে পা ডুবিয়ে বসে পড়ে। একটু পর প্রিয় এসে কিঞ্জাকে এইভাবে বসে থাকতে দেখে তার পাশে বসে বলে, হঠাৎ চলে এলে যে? কিঞ্জা সেই প্রশ্নের কোনো জবাব না দিয়েই পাল্টা প্রশ্ন করে, আমি কি তোমার কাঁধে মাথা রাখতে পারি রাইয়ান? তার এমন অদ্ভুত আবদারে প্রিয় বলে, কিছু কি হয়েছে? হুম, কিছু হয়নি, এমনি মনে হলো তাই বললাম। আচ্ছা রাখো। কিঞ্জা এক পলক তাকায় প্রিয়র দিকে। তারপর তারপর তার কাঁধে মাথা রেখে বলে, দেখো, আজ পূর্ণিমার রাত, চাঁদের আলোয় চারপাশটা আলোকিত হয়ে আছে। আমার না এমন পূর্ণিমার রাত খুব ভালো লাগে। প্রিয় কিঞ্জার হাতের ওপরে হাত রেখে জিজ্ঞাসা করে, তোমার কি মন খারাপ? ঠিক মন খারাপ বলবো না, তবে আমার কেন যেন মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। মনে হচ্ছে আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। মনটা বড্ড অস্থির হয়ে আছে। তাই তো শান্তির খোঁজে এখানে এসে বসলাম। কেন মনে হচ্ছে এমন? জানি না, বুকের ভেতর কেমন একটা ঝড় বয়ে যাচ্ছে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। হুম, করো। আমি যদি কখনো হারিয়ে যাই, তাহলে তুমি কি আমাকে মনে রাখবে? এটা কেমন কথা? তুমি হারাবে কেন? এমনি জিজ্ঞাসা করছি, বলো না, তুমি কি আমাকে মনে রাখবে? প্রিয় কিঞ্জার হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরে বলে, আমি তোমাকে কখনো হারাতেই দিব না। সব সময় তোমার হাতটা এভাবেই শক্ত করে আঁকড়ে ধরে রাখবো। আর যদি প্রশ্ন আসে তোমাকে মনে রাখা, তাহলে জেনে রেখো, আমি মৃত্যুর 1 সেকেন্ড আগেও তোমায় মনে রাখবো। এমনকি মৃত্যুকে বরণ করার সময়েও তোমার মুখটাই আমার চোখের সামনে সর্বপ্রথম ভেসে উঠবে। যদি পরকালে আমাদের আবার দেখা হয়, তখনও আমি তোমাকে মনে রাখবো। তোমাকে ভুলে যাওয়ার আগে যেন আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। প্রিয়র কথা শুনে কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে চোখটা বন্ধ করে নেয়। অতঃপর শীতল কণ্ঠে বলে, আমার না তোমাকে অনেক কথা বলার আছে। আমি চাই না এই কথাগুলো বলার আগেই হারিয়ে যেতে। আমাকে তুমি আগলে রেখো, হ্যাঁ, যেন আমি চাইলেও
হারিয়ে যেতে না পারি। এসব হারানোর কথা বাদ দাও তো, তুমি কোথাও হারাবে না। কোথাও হারাবে তুমি, হ্যাঁ, তুমি যেখানেই যাও না কেন প্রিয় ছায়ার মতো তোমার পাশে থাকবে। প্রিয়র বলা এই কথাটা যেন কিঞ্জার মনকে মুহূর্তের মাঝেই শান্ত করে দেয়। সে পরম এক শান্তির শ্বাস নিয়ে প্রিয়কে বলে, আমার সকল স্মৃতিতে তুমি থাকবে আমার জেন্টলম্যান হয়ে।